ওয়েলকাম টু বিধান একাডেমি। আজকে আমরা এনইপি সম্পর্কে আলোচনা করব, যা প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এনইপি কি? এনইপির পুরো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। বাংলায় যাকে কি বলে? জাতীয় শিক্ষানীতি। এটি ভারতের একবিংশ শতাব্দীর প্রথম শিক্ষানীতি, যা বিগত 34 বছরের পুরনো শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করার জন্য প্রণয়ন করা হয়েছে। এনইপির প্রয়োজনীয়তা কি? প্রথাগত মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, সমালোচনামূলক চিন্তাভাবনা, যাকে ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং একবিংশ শতাব্দীর উপযুক্ত দক্ষতায় গড়ে তোলার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, এনইপির ঐতিহাসিক প্রেক্ষাপট। স্বাধীন ভারতে এ পর্যন্ত 3টি প্রধান জাতীয় শিক্ষানীতি এসেছে। তার মধ্যে প্রথম শিক্ষানীতি কখন এসেছে? 1968 সালে ইন্দিরা গান্ধী সরকারের আমলে কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে এসেছিল। আচ্ছা, দ্বিতীয় শিক্ষানীতি কবে এসেছিল? 1986 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী সরকারের আমলে, কিন্তু 1992 খ্রিস্টাব্দে পিভি নরসিংহ রাও সরকারে কিছুটা সংশোধন করে। আচ্ছা, তৃতীয় শিক্ষানীতি 2020 সালে এসছে। নরেন্দ্র মোদী সরকারের আমলে এই নতুন নীতি অনুমোদিত হয়, যা বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এনইপি কমিটির প্রধান কে ছিলেন? এনইপি 2020 খসড়া বা ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা ইসরোর প্রাক্তন প্রধান ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। আচ্ছা, এনইপি শিক্ষা কাঠামো কি পরিবর্তন হয়েছে? এই যে এনইপি শিক্ষা কাঠামোয় কি পরিবর্তন হয়েছে? আগে আমাদের কি 10+2 মানে দশম শ্রেণী পর্যন্ত, তারপর দ্বাদশ শ্রেণী ছিল, মানে 10+2 শিক্ষা কাঠামো ছিল। এখন সেটাকে পরিবর্তন করে কি করা হয়েছে? নতুন 5+3+3+4 এই কাঠামোতে ভাঙা হয়েছে। এর ফলে কি হয়েছে? প্রাথমিক এবং অঙ্গনওয়াড়ি শিক্ষাকে প্রথাগত স্কুলের আয়তায় আনা হয়েছে। আচ্ছা, যদি ইম্প্যাক্ট অফ 2020 জিজ্ঞাসা করে, ইম্প্যাক্ট অফ এনইপি 2020 জিজ্ঞাসা করে, তাহলে কি কি? সেটা হচ্ছে সামগ্রিক শিক্ষার উপর এর প্রভাব আছে, কলা ও মানসিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ হয়েছে, বহুভাষিক শিক্ষার উপর প্রভাব আছে, বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব, কার্যকর শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা সবার জন্য আরো সহজলভ্য, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, কৌশলগত মূল্যায়ন ও মূল্যায়ন ব্যবস্থা, আর কি? দক্ষতা উন্নয়ন। তাহলে এগুলো সবগুলো কি? এগুলো হচ্ছে এনইপি 2020 এর ইম্প্যাক্ট। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখো। এনইপির শিক্ষা কাঠামো 5+3+3+4 আমরা আলোচনা করব। সেটা, এই শিক্ষা কাঠামোটা কি, মানে কিভাবে এর বিভাজন করা হয়েছে। আগে আমাদের কি ছিল দেখো, 10+2 এই এতে ভাঙা ছিল একাডেমিক স্ট্রাকচার। আর এখন কি করা হয়েছে? এখন 4টে স্তরে বিন্যস্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, এটা কত বছর? 5 বছর। তারপর প্রিপারেটরি স্টেজ, এটা কত বছর? 3 বছর। আর মিডিল স্টেজ, এটাও 3 বছর। আর সেকেন্ডারি স্টেজ কত বছর? 4 বছর। আর ফাউন্ডেশনাল স্টেজ যেটা 5 বছরে বললাম, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। 3 বছর কি? 3 বছর হচ্ছে অঙ্গনওয়াড়ি, যার বয়স সীমা কি? শিশুদের বয়স 3 থেকে 6 বছর। আর আরেকটা ভাগ কি? 2 বছর, যেটা শিশুদের বয়স 6 থেকে 8 বছর হবে, এবং ক্লাস 1 এবং 2, এই 2 বছরে ক্লাস 1 এবং 2, ঠিক আছে। আর প্রিপারেটরি স্তর 3 বছরের, সেটার শিশুদের বয়স কত হতে হবে? 8 থেকে 11 বছর, এবং ক্লাস 3 থেকে ক্লাস 5 হতে হবে। আর মিডিল স্টেজে শিশুদের বয়স হতে হবে 11 থেকে 14 বছর। এর সময়সীমা কি? এটা 3 বছরের। আর কি, কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 6 টু ক্লাস 8। আর সেকেন্ডারি স্টেজে শিশুদের বয়স সীমা 14 থেকে 18, এবং ক্লাস 9 টু 12, এটা কত বছরের? সেকেন্ডারি স্টেজ 4 বছর। তাহলে এই এনইপি শিক্ষা কাঠামোকে আমরা কত স্তরে ভাগ করলাম? 4টে স্তরে ভাগ করলাম, 5+3+3+4, ঠিক আছে। আচ্ছা, এখানে সেটাই বলা আছে। যেমন ফাউন্ডেশনাল স্টেজ 5 বছরের, 3 থেকে 8 বছর, যার মধ্যে প্রথম 3 বছর প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি, এবং 2 বছরের প্রাথমিক শিক্ষা প্রথম ও দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, এর গুরুত্ব কি? খেলার চলে শিক্ষা এবং ভাষার বিকাশের উপর জোর দেওয়া হয়েছে এই স্তরে। আর প্রিপারেটরি স্তরে কি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে? খেলাধুলো, ক্রিয়াকলাপের পাশাপাশি হালকা পাঠ্য বই, গণনা এবং প্রাথমিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সঙ্গে পরিচয় করানো হবে। আর মিডিল স্টেজ, এটা হচ্ছে 3 বছরের, যেটা শিশুর বয়স সীমা কত? 11 থেকে 14 বছর, যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই স্তরে বিষয়ভিত্তিক শিক্ষক থাকবেন, বিজ্ঞান, গণিত, কলা ও সমাজ বিজ্ঞানের বিমূর্ত ধারণাগুলোর পাশাপাশি কোডিং, বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই স্তরে। তারপরে কি বলা হয়েছে? সেকেন্ডারি স্টেজ, এটা কি? 4 বছরের, যার বয়স সীমা কি? 14 থেকে 18 বছর, এবং ক্লাস কি? ক্লাস 9 টু ক্লাস 12। এখানে আর্টস, সায়েন্স, কমার্সের কড়া বিভাজন তুলে দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারবে। যেমন আগে কি হতো, যারা সায়েন্স নিয়ে পড়তো তারা সায়েন্স নিয়ে পড়তো, এবং যারা আর্টস নিয়ে পড়তো তারা আর্টস নিয়ে পড়তো, তারা আর্টসের পাশাপাশি সায়েন্স নিতে পারতো না। এখন কি করা হয়েছে? এখন যদি কেউ অঙ্কের পাশাপাশি ইতিহাস নিয়ে পড়তে চায়, সে পড়তে পারবে, ঠিক আছে।
এখানে গভীর চিন্তা ভাবনা এবং সেমিস্টার প্রথার উপর জোর দেওয়া হবে। ঠিক আছে, এটা কি তাহলে? এটা হলো এনইপির যে শিক্ষা কাঠামো তার বিভিন্ন স্তরগুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? এনইপি শিক্ষাদানের ক্ষেত্রে কি কি পরিবর্তন এনেছে? মুখস্থ করার অভ্যাসের পরিবর্তে ধারণা স্পষ্ট করা ওপর জোর দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকেই ইন্টার্নশিপ বা বৃত্তিমূলক শিক্ষার সুযোগ আনা হয়েছে। কলা ও বিজ্ঞান মানে আর্টস ও সায়েন্সের মধ্যে কি প্রাচীন যে প্রাচীর ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। আপনি কি এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে? যুক্তি সহ আলোচনা করুন। আচ্ছা, যদি পক্ষে হন তাহলে কি যুক্তি দেবেন? একজন শিক্ষক এবং সচেতন নাগরিক হিসেবে আমি এই পরিবর্তনের পক্ষে। যুক্তি: কারণ বর্তমান বিশ্ব দ্রুত পাল্টাচ্ছে। শুধু বইয়ের পাতায় মুখস্থ করে আজকের যুগে চাকরি বা স্বনির্ভর হওয়া অসম্ভব। নতুন নীতিতে কোডিং, বৃত্তিমূলক শিক্ষা, নিজের পছন্দমতো বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা শিক্ষার্থীদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। তবে এতে বাস্তবায়ন যাতে সঠিক পরিকাঠামো সহকারে হয় সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা, দীক্ষা কি? দীক্ষার সঙ্গে এনইপির সম্পর্ক কি? দীক্ষার ফুল ফর্ম কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। হলো তাহলে দীক্ষা হলো সরকারের একটি ডিজিটাল পোর্টাল। এনইপি 2020 ই লার্নিং এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর ব্যাপক জোর দেয়। দীক্ষা প্ল্যাটফর্মটি এনইপির এই লক্ষ্য পূরণে ডিজিটাল কন্টেন্ট সরবরাহ এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নে মূল হাতিয়ার হিসেবে কাজ করছে। আচ্ছা, এনইপিতে মুক্ত বিষয় নির্বাচন বলতে আপনি কি বোঝেন? তাহলে এটার মানে কি? কঠোরভাবে সায়েন্স, কমার্স, আর্টস গ্রুপ বেছে নেওয়া বাধ্যতামূলক কিন্তু আর নেই। একজন শিক্ষার্থী চাইলে কেমিস্ট্রির সাথে সাথে কি মিউজিক, রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারে বা ইতিহাসও পড়তে পারে। একেই বলে মাল্টিডিসিপ্লিনারি বা মুক্ত বিষয় নির্বাচন। জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে এখনো কেন চালু করা হয়নি? কারণ সহ যদি জিজ্ঞাসা করে, 2026 সালের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় শিক্ষানীতির কিছু কিছু বিষয়ের সাথে দ্বিমত পোষণ করে নিজস্ব রাজ্য শিক্ষানীতি স্টেট এডুকেশন পলিসি প্রণয়ন করেছে। রাজ্য সরকারের মূল আপত্তি ছিল শিক্ষার কেন্দ্রীয়করণ, ত্রিভাষা সূত্রের কিছু নিয়ম, রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যকে অবহেলা করার আশঙ্কা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন 4 বছরের স্নাতক ডিগ্রি, রাজ্য বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে নিজস্ব নিয়ম চালু করেছে। ঠিক আছে, তারপরে কি বলেছে? শিক্ষা সংবিধানের কোন অংশ এবং কততম ধারায় উল্লেখিত রয়েছে? ভারতীয় সংবিধানে শিক্ষা মূলত সংবিধানের 3য় অংশে 21A ধারায় উল্লেখিত হয়েছে, যেখানে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি বলেছে? এনইপি 2020 এর আগে কোন শিক্ষানীতি কার্যকর ছিল? তাহলে এর আগে কি ছিল? কোন শিক্ষানীতি? 1986 সালে জাতীয় শিক্ষানীতি, যেটা এনইপি 1986 এর আগে কার্যকর ছিল। আচ্ছা, এনইপি 2020 মূল লক্ষ্য কি? ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক, সমতা ভিত্তিক এবং প্রাণবন্ত করে তোলা, যাতে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% শিশুই স্কুলে নথিভুক্ত হতে পারে। তারপরে মাতৃভাষার উপর এনইপির গুরুত্ব কি? এনইপি স্পষ্ট জানিয়েছে অন্তত 5ম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হতে হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। শিশু নিজের ভাষায় সবচেয়ে ভালো শিখতে পারে, তাই এই সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে মাতৃভাষার উপরে এনইপির কি গুরুত্ব? তার মানে কি 8ম শ্রেণী পর্যন্ত মানে 5ম শ্রেণী পর্যন্ত বা সম্ভব হলে 8ম শ্রেণী পর্যন্ত তার মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে। এনইপির মূল্যায়ন ব্যবস্থার কি পরিবর্তন আনা হয়েছে? বছরের শেষে একটি মাত্র 3 ঘন্টার পরীক্ষার উপর নির্ভরতা কমানো হয়েছে। তার বদলে ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন বা ফরমেটিভ বা সামেটিভ অ্যাসেসমেন্ট হবে, যেখানে শিক্ষার্থীর দক্ষতা এবং সৃজনশীলতা মাপা হবে। একজন শিক্ষক হিসেবে এনইপি কিভাবে বাস্তবায়ন করবেন? আমি ক্লাসরুমে চক অ্যান্ড ডাস্টার, শুধু বোর্ডে লেখা বা বলা পদ্ধতি কমিয়ে দেবো। শিক্ষার্থীদের প্রজেক্ট, হাতে কলমে, কুইজ, দলগত আলোচনার মাধ্যমে শেখাবো, যাতে তারা মুখস্থ না করে বিষয়টি অনুভব করতে পারে। তারপরে এনইপি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব কি? জাতি, ধর্ম, লিঙ্গ, শারীরিক ও মানসিক অক্ষমতা নির্বিশেষে প্রতিটি শিশু যেন একই ছাদের নিচে সমান সুযোগ ও মর্যাদার সাথে শিখতে পারে তা নিশ্চিত করাই কিন্তু এনইপির অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলেছে? এনইপি অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক আর কেবল তথ্য প্রদানকারী নন, বরং তিনি হলেন একজন সহযোগিতাকারী বা পথ প্রদর্শক। তিনি শিক্ষার্থীদের নিজ থেকে শিখতে সাহায্য করবেন। ঠিক আছে, আচ্ছা তারপর এনইপির মূল মন্ত্র, এনইপি 2020 যদি মূল মন্ত্র জিজ্ঞাসা করে, এডুকেট, এনকারেজ এন্ড এনলাইটেন। শিক্ষা দাও, উৎসাহিত করো এবং আলোকিত করো। এবং এর মূল ভিত্তি কি কি?
বা স্তর কি কি? অ্যাসেস, ইকুইটি, কোয়ালিটি অ্যান্ড এক্সিলেন্স, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যান্ড রিলেভেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, তাহলে এই চারটে কি এর মূল ভিত্তি বা স্তর, এনপি স্তর। এনইপি 2020 কেন প্রয়োজন হয়েছিল? বিগত 3 দশকে প্রযুক্তির বিপুল উন্নতি হয়েছে। পুরনো শিক্ষা ব্যবস্থা আজকের কর্মসংস্থানের বাজারের উপযোগী ছিল না এবং তা শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়াচ্ছিল, তাই এই আধুনিকরণ জরুরি ছিল। আচ্ছা, হলিস্টিক এডুকেশন বা সামগ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? সামগ্রিক শিক্ষা মানে শুধু পড়ে মুখস্থ করে ভালো নম্বর পাওয়া নয়, শিক্ষার্থীদের কি মানসিক, সামাজিক এবং শারীরিক, নৈতিক, আবেগগত সব দিকের বিকাশ ঘটানো। যেমন ছবিতে দেখতে পাচ্ছ, মূল একাডেমিক শিক্ষার উপর গুরুত্ব হয়েছে, আবেগগত উন্নয়ন, সমালোচনামূলক চিন্তা শক্তি, সংঘাত সমাধান কৌশল, চরিত্র গঠন, সুস্থ সামাজিক দক্ষতা, আচার ও শিষ্টাচার, হাতে কলমে শিক্ষা, এর উপর কি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এটাই হলো সামগ্রিক শিক্ষা। আচ্ছা, তারপরে কি বলেছে? এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কি? অভিজ্ঞতামূলক শিক্ষা কি? কোনো কাজ নিজে করে বা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখা, যেমন বইতে উদ্ভিদের সালোকসংশ্লেষ পড়ার পাশাপাশি বাগানে গিয়ে গাছ পর্যবেক্ষণ করে দেখা। ঠিক আছে। আচ্ছা, কম্পিটেন্সি বেসড লার্নিং কি? যোগ্যতা ভিত্তিক শিক্ষা। এখানে সিলেবাস শেষ করার চেয়ে বড় কথা হলো শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিষয়ে কতটা দক্ষ বা যোগ্যতা অর্জন করতে পারলো সেই বিষয়ে কিন্তু দেখা। তার মানে কি, মানে সিলেবাস শেষ করার উপর জোর না দিয়ে যতটা শিখেছে সে যাতে ভালোভাবে শিখতে পারে বা কতটা দক্ষতা অর্জন করতে পারলো সেটার উপর নজর দেওয়া। আচ্ছা, তারপরে কি বলেছে? ব্যাকলেস ডে কি? এর প্রভাব, প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করুন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বছরে 10টি দিন ব্যাগহীন দিন বা ব্যাকলেস ডে হিসেবে রাখা হবে। এই দিনগুলোতে তারা বই ছাড়া স্কুলে আসবে। প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি? এই 10 দিন শিক্ষার্থীরা স্থানীয় পেশাদারদের যেমন ছুতোর, কুমোর, ইলেকট্রিশিয়ান, মালি, শিল্পী কাছে গিয়ে বাস্তব কাজের ইন্টার্নশিপ বা হাতে কলমে বৃত্তিমূলক কাজ শিখবে। তাহলে এর প্রভাব কি হবে? এর ফলে বইয়ের ব্যাগের মানসিক চাপ কমবে এবং শিক্ষার্থীরা ছোটবেলা থেকে বিভিন্ন শ্রম বা পেশার প্রতি শ্রদ্ধা জানাতে শিখবে ও বাস্তবমুখী কাজ শিখবে। আচ্ছা, তারপরে দেখো ইনকোয়ারি বেসড লার্নিং কি? প্রশ্ন করার মাধ্যমে শেখা। শিক্ষক ক্লাসে সরাসরি উত্তর না দিয়ে এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে শিক্ষার্থীরা প্রশ্ন করবে এবং নিজেরাই উত্তর খোঁজার চেষ্টা করবে। তারপরে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন কি? বহু বিষয়ক শিক্ষা। উচ্চ শিক্ষায় বা বিদ্যালয় স্তরে বিভিন্ন বিষয়ের মিশ্রণ ঘটানো হয়, যেমন আইআইটি ছাত্র সমাজবিদ্যা বা কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে। ক্রিটিক্যাল থিঙ্কিং কি? বা সমালোচনামূলক চিন্তা ভাবনা। কোনো তথ্য অন্ধভাবে বিশ্বাস না করে সেটিকে যুক্তি, বুদ্ধি ও প্রমাণের কষ্টিপাথরে যাচাই করার ক্ষমতাই হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। আচ্ছা, 21 শতাব্দীর দক্ষতা কি কি? প্রধান দক্ষতাগুলি কি? 4C বলা হয়, যেমন প্রথম ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, 3 নম্বর পয়েন্ট কোলাবোরেশন দলগত কাজ করার মানসিকতা, অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগ দক্ষতা। তারপরের প্রশ্ন কি? ইসিসিই এর পূর্ণ রূপ কি বা এর ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আচ্ছা, এর গুরুত্বপূর্ণ কেন? বাংলায় যাকে কি বলে? প্রারম্ভিক শৈশবকালীন পরিচর্যা ও শিক্ষা। গুরুত্ব জিজ্ঞাসা করলে কি বলবে? বিজ্ঞান বলে মানব শিশুর মস্তিষ্কের 85%ই বিকাশ 6 বছর বয়সের আগেই ঘটে যায়। তাই এই বয়সে সঠিক পুষ্টি বা খেলার ছলে সঠিক প্রাক প্রাথমিক শিক্ষা না পেলেও শিশু ভবিষ্যৎ ভিত্তি দুর্বল থেকে যায়। আচ্ছা, তারপরে নিপুণ ভারত কি? আচ্ছা, নিপুণ ভারত যদি জিজ্ঞাসা করে, নিপুণ ভারতের ফুল ফর্ম ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। এর লক্ষ্য কি? 2026 সাল বা 27 সালের মধ্যে প্রতিটি শিশু যেন তৃতীয় শ্রেণীর শেষে অবশ্যই মৌলিক সাক্ষরতা এবং সংখ্যার হিসেব শিখতে পারে। আচ্ছা, তারপরে কি পারাক কি? এটি একটি নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র যার পুরো নাম পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এর কাজ হলো দেশের সব স্কুল বোর্ডের মূল্যায়নের নিয়ম ও নির্দেশিকা ঠিক করে। রিপোর্ট কার্ডে কি কি পরিবর্তন এসেছে? এখনকার প্রোগ্রেস রিপোর্ট কার্ড হবে 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড, যেখানে শুধু শিক্ষকের মূল্যায়ন থাকবে না, বরং শিক্ষার্থী নিজে নিজের মূল্যায়ন করবে এবং তার সহপাঠীরা তাকে রেটিং দেবে, যাকে কি পিয়ার অ্যাসেসমেন্ট বলা হয়। যেমন দেখতে পাচ্ছ 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট, নিজেরা সেলফ অ্যাসেসমেন্ট করবে, তারপরে কি পিয়ার অ্যাসেসমেন্ট হবে, মানে কি তাদের বন্ধুরাও তাকে নাম্বার দেবে এবং টিচার অ্যাসেসমেন্ট করবে। ঠিক আছে।
তারপরে দেখো কি বলেছে, পিয়ার অ্যাসেসমেন্ট কি, কিভাবে করবে। পিয়ার অ্যাসেসমেন্ট হলো সহপাঠীদের দ্বারা মূল্যায়ন। কিভাবে করা হয়? শিক্ষক ক্লাসে একটি প্রজেক্ট বা দলগত কাজ দেওয়ার পর শিক্ষার্থীদের বলবেন একে অপরের কাজের ভালো দিক বা কোথায় খামতি আছে তা বন্ধুসুলভ ভাবে খাতায় লিখে বা মুখে জানাতে। এতে কি হবে? পারস্পরিক সহযোগিতা বাড়বে। আচ্ছা, তারপরে কি ইনক্লুশন ক্লাসরুম কি, কিভাবে আপনি এটি সফল করবেন। ইনক্লুসিভ ক্লাসরুম হলো এমন একটি ক্লাসরুম যেখানে সাধারণ শিশু, বিশেষভাবে সক্ষম শিশু এবং পিছিয়ে পড়া শ্রেণীর শিশু সবাই একসাথে পড়াশোনা করে। সফল করার উপায়, টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল বৈচিত্র্যময় করতে হবে, যেমন দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বা অডিও, বা কোনো শিশুকে অবহেলা করা যাবে না, এবং ক্লাসে সহানুভূতির পরিবেশ তৈরি করতে হবে। দেখো ইনক্লুসিভ ক্লাসরুমের ছবি, এটা প্রতিবন্ধী শিশু বা কি স্পেশাল চাইল্ড আর এবং সাধারণ শিশুদের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করবে। আচ্ছা, এনইপি অনুযায়ী শিক্ষক কেমন হওয়া উচিত? শিক্ষক হবেন আধুনিক, প্রযুক্তি সচেতন, সহনশীল এবং স্নেহশীল। তিনি প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করবেন, বছরে অন্তত 50 ঘন্টা সিডিপি বা প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স করবেন এবং শিক্ষার্থীর মনস্তত্ত্ব বুঝবেন। এনইপি 2020 সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি এবং কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ফাউন্ডেশনাল স্টেজ বা বৃত্তিমূলক শিক্ষার সংযোজন। কারণ প্রাথমিক ভিত্তি মজবুত না হলে শিক্ষার হার বাড়িয়ে লাভ নেই। আর বৃত্তিমূলক শিক্ষা দেশের বেকারত্ব দূর করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। মানে কি, যেটা হাতে কলমে আমরা শিখি। মুখস্থ বিদ্যা আমাদের কোনো জায়গায় কাজে লাগবে না, যদি আমরা হাতে কলমে কোনো কাজ শিখি, ঠিক আছে, সেটাই আমাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে 37 নম্বর কোশ্চেন দেখো, এনইপিতে অভিভাবকের ভূমিকা কি? অভিভাবকদের কেবল নাম্বারের পিছনে না ছুটে শিশুর সামগ্রিক বিকাশে স্কুলকে সাহায্য করতে হবে। বাড়িতেও শিশুর শেখার পরিবেশ তৈরি করতে হবে এবং স্কুলের শিক্ষক অভিভাবক মিটিং এ, যেটা পিটিএম বলা হয়, প্যারেন্টস টিচার মিটিং, সক্রিয় থাকতে হবে। এনইপি অনুযায়ী শাস্তি সম্পর্কে কি ধারণা দেওয়া হয়েছে? এনইপি শারীরিক বা মানসিক যে কোনো ধরনের শাস্তির সম্পূর্ণ বিরোধী। জিরো টলারেন্স টু কর্পোরাল পানিশমেন্ট। শাস্তির বদলে কাউন্সেলিং এবং ভালোবাসার মাধ্যমে অবাধ্য শিশুকে সঠিক পথে আনার কথা বলা হয়েছে। ঠিক আছে, মানে কোনো মারা চলবে না শিশুদেরকে। আপনি যদি প্রধান শিক্ষক হন তাহলে এনইপি সফল করতে প্রথমেই কি করবেন? আমি প্রথমেই আমার স্কুলের শিক্ষকদের জন্য নতুন শিক্ষানীতির আধুনিক টিচিং মেথডোলজি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব, কারণ শিক্ষকরা প্রস্তুত না হলে কোনো নীতি সফলভাবে হতে পারে না। এনইপির কয়েকটি দুর্বল দিকের কথা উল্লেখ করুন। বাস্তবায়ন কঠিন। ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যময় দেশে গ্রামীণ স্তরের পরিকাঠামো এবং ইন্টারনেটের অভাবে এটি সমানভাবে চালু করা কঠিন। তারপরে কি অর্থায়ন? এই নীতি সফল করতে জিডিপি 6% শিক্ষার পেছনে খরচ করা প্রয়োজন, যা বাস্তবায়ন করা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তারপরে কি বলেছে? ভাষার সমস্যা। ভারতের বহু রাজ্যে মিশ্র ভাষার মানুষ থাকেন, যেখানে প্রাথমিক স্তরে সবার জন্য মাতৃভাষা বেছে নেওয়া জটিল হতে পারে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এনইপি কার্যকর করার বিভিন্ন দুর্বল দিক। বাস্তবায়নের সমস্যা আছে, ঠিক আছে, অর্থের সমস্যা আছে, আর ভাষার সমস্যা আছে। তারপরে দেখো কি বলেছে, এফএলএন। এফএলএন এর ফুল ফর্ম কি? ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি, মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। প্রয়োজনীয়তা ও গুরুত্ব। প্রাথমিক ক্লাসে একটি শিশু যাতে অন্তত সাধারণ রিডিং পড়তে পারে এবং সাধারণ যোগ বিয়োগ করতে পারে তা নিশ্চিত করা। এটি না থাকলে ভবিষ্যতে পড়াশোনা অর্থহীন হয়ে পড়ে। আচ্ছা, নিষ্ঠা। নিষ্ঠা কি? সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস এন্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। এটি বিশ্বের অন্যতম বড় শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম। শিক্ষকদের আধুনিক ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি, শিশুর মনস্তত্ত্ব এবং অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুম পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে দীক্ষা কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর স্কুল এডুকেশন। প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি এর? এটি স্কুল শিক্ষার জন্য একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে কিউআর কোড যুক্ত পাঠ্য বই, ভিডিও এবং কন্টেন্ট থাকে, যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই দূর শিক্ষণে ও পড়াশোনা সহজ করতে সাহায্য করে। ঠিক আছে, এখনকার বইতে দেখবে বিভিন্ন ক্লাস 7, 8 এর বইতে অধ্যায়ের শুরুতে কিউআর কোড দেওয়া থাকে 4 কোণা, যেটা স্ক্যান করলে ইউটিউবের কোনো ভিডিও খুলে যায়, যাতে কি হয় ছাত্ররা সেটা মোবাইল থেকেই পড়ে নিতে পারে। এটাই হলো দীক্ষা। এটা একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাহলে আজকে এত পর্যন্তই থাক।